নমস্কার বন্ধুরা, এখন আমরা রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে। আপনারা জানেন, বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে সংগ্রামী যৌথ মঞ্চকে এগিয়ে যেতে হচ্ছে। এই লড়াই, এই আন্দোলন, এই সংগ্রামটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সামনে আমরা যাকে দেখি প্রশান্ত তাদের মধ্যে একজন। আপনারা জানেন, প্রশান্ত একজন প্রাইমারি শিক্ষক, যিনি গত দুদিন আগেই অনশন কর্মসূচি গ্রহণ করেছেন, অনশন কর্মসূচি করছেন। আমরা প্রশান্তর থেকে শুনব তার এই অনশন কর্মসূচি গ্রহণ করার প্রেক্ষিতটা কী। নমস্কার। আপনি একজন প্রাথমিক শিক্ষক। আপনি জানেন যেভাবে বর্তমান সরকার বিভিন্নভাবেই অত্যাচারে চাবুক চালাচ্ছেন, আপনি তার প্রতিবাদী হিসাবে, একজন সৈনিক হিসাবে অনশন করছেন। আপনি দেখেছেন গতকাল রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে অনৈতিকভাবে, কোনো নোটিশ ছাড়াই। তার কারণ হচ্ছে, যে সমস্ত মা বোনেদের ইজ্জত লুট করছিল যে সমস্ত লুম্ফেনরা, তাদের বেআব্রু করতে পেরেছে এই সাহসী, মেধাবী যে সাংবাদিকরা রয়েছেন, তারা সেই কাজে লিপ্ত রয়েছেন এবং সেই কাজগুলো তারা করেছেন। কিন্তু তার চরম পরিণতি আমরা দেখলাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে বিপন্ন। এই ক্ষেত্রে দাঁড়িয়েও আপনিও লড়াই আন্দোলনে রয়েছেন, প্রতিবাদ করছেন। কোথাও কোনো ভয় লাগে না? দেখুন, যখন লড়াইয়ে নেমেছি, আমরা তো জানি যে কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের আন্দোলন চালাতে হচ্ছে। সেখানে এই রাজ্যে যে সত্যি কথা বলবে, তার উপর তো বিপদের খাড়া নেমে আসবে। আজ আমরা এই শহীদ মিনারে 390 দিন ধরে অবস্থান করছি, একটি গণতান্ত্রিক রাজ্যে, যেখানে তার রাজ কর্মচারীরা 390 দিন ধরে অবস্থান করছে। আর দ্বিতীয় দফার অনশনের আজ 32 দিন। সরকার মুখে কুলুপ দিয়ে বসে আছে। আর সন্তু পান পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনা সবার কাছে তুলে ধরছে। তার প্রতিবাদে আজ শাসক সত্যিকে ভয় পায়, এজন্য সন্তু পানের ওপর অত্যাচার নেমে এসেছে। যে রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতা, জার্নালিজম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজ সেখানে সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে এসেছে। কেন? তিনি সত্যি কথা বলছেন। এইসব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমরা আজ শহীদ মিনারে 390 দিন ধরে অবস্থান করছি। দ্বিতীয় দফার অনশনের আজ 32 দিন। আমরা এক বিন্দু জমি ছাড়ছি না। এই লড়াই যতদিন না জিতছি, আমরা এই লড়াই জারি রাখবো। খুব ভালো কথা। তবে আপনি যে লড়াইটা লড়ছেন, যে প্রতিবাদটা করছেন, সেই প্রতিবাদ পশ্চিমবঙ্গ সরকারের 6 লক্ষ শূন্য পদ পূরণের দাবি নিয়ে লড়াইটা করছেন। সেই সঙ্গে সঙ্গে যারা মেধাবী, বঞ্চিত, যারা স্বচ্ছভাবে নিয়োগ পায়নি এতদিন, তাদের জন্য লড়াইটা লড়ছেন। আপনি লড়াইটা লড়ছেন সেই সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, নার্স, পুলিশ, ডাক্তার, তাদের জন্যে, যারা ঠিকমতো সময়ে বেতনটা পাচ্ছেন না, যারা ডিএ পাচ্ছেন না, বকেয়া ডিএ শতাংশ এখনো 32% রয়েছে, তাদের জন্য লড়াইটা লড়ছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রধান সমস্যা হলো আজ পশ্চিমবঙ্গে 6.5 লক্ষ শূন্যপদ ফাঁকা। যারা কর্মচারী, তারা অন্য রাজ্যের তুলনায় 30%-এর বেশি ডিএ কম পাচ্ছে। যারা যোগ্য অনিয়মিত, তাদের ন্যূনতম বেতনে খাটিয়ে চলেছে। আজ ভেবে দেখুন তো, পশ্চিমবঙ্গের প্রায় অন্য সব রাজ্য যেখানে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে পারছে। কিছুদিন আগে বিহারে 2 লক্ষ শিক্ষকের চাকরি মাত্র 15 দিনের মধ্যে 2 লক্ষ শূন্য পদে চাকরি দিয়েছে। আসলে সরকারের সদিচ্ছার অভাব। আমি আপনার মাধ্যমে যত শিক্ষক ছাত্র সংগঠন আছে, এসএফআই, টিএমসিপি, এবিভিপি বা সিপি, এদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে ভাই, আজ তোমরা কতদিন ব্যবহার হবে? আজ রাজনৈতিক দলগুলো তোমাদের দিয়ে তাদের কাজগুলো করিয়ে নিচ্ছে। আজ কোনো রাজনৈতিক দল দেখেছো? বা তুমি যে সংগঠনটা করো, আজ তুমি যদি এসএফআই করো, তোমার যে মাদার পার্টি, বা তুমি যদি টিএমসিপি করো, তোমার মাদার পার্টি,
আজ কোথাও বলেছে এই যে 6.5 লক্ষ শূন্য পদে নিয়োগ করাবো, এরা পরোক্ষভাবে তাদের কাজগুলো তোমাদের দিয়ে করিয়ে চলছে। আমরা তোমাদের জন্য রাস্তায় আছি, আমরা তোমাদের জন্য এই শহীদ মিনারে অবস্থান করছি। আমরা এই আন্দোলন করার জন্য সরকার বাধ্য হয়েছে, যে আজ আমাদের সরকার বাধ্য হয়েছে বলতে বিধানসভায় যে 5 লক্ষ শূন্যপদ আছে, সেই শূন্যপদে নিয়োগ করবে। আমি আবার বলছি, ছাত্র সংগঠনের উদ্দেশ্যে আমার বার্তা, আমি এই বার্তাটা ছাত্র সংগঠনদের উদ্দেশ্যে দিতে চাই, তোমরা আর ব্যবহার হয়েও না। তোমরা নিজেদের দাবি, তোমাদের দাবি কি? কর্মসংস্থান, একটা চাকরি, এই দাবিটা তোমরা তোলো। আর পশ্চিমবঙ্গের যত সরকারি আপনি তাদের কর্মচারী আছে, হয়েই তো দাবিটা করছেন যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, যে সমস্ত 6.5 লক্ষ শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ হোক, এই দাবিটা তো আপনি ওদের প্রতিনিধি হয়ে করছেন। আপনি ওদেরকে কি বলবেন, কি মেসেজ দেবেন, পাশে থাকার আবেদন জানাবেন? আমি তাদের অবশ্যই আমাদের পাশে থাকতে বলবো, তাদের নিজের দাবি বুঝে নেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম তাদের সাহায্য করবে আমি তাদের পাশে দাঁড়াতে বলবো। আজ তাদের জন্য আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমি চাই সমস্ত, আপনি মনে করেন সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমস্ত বেকার যুবক যুবতী যারা রয়েছেন, যারা ন্যায্যভাবে চাকরি পাচ্ছেন না, যারা অন্যায়ের শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, তাদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়াইয়ে নামছে এবং নামবে আগামী দিনে, এই মতে আপনিও বিশ্বাসী নিশ্চয়ই? অবশ্যই আমরা তো তাদের জন্য লড়ছি। আমাদের দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ। আজ পশ্চিমবঙ্গে শোনা যায় আজ এই ধর্মতলা ধর্নাতলায় পরিণত হয়েছে। আজ আপনি যত সামনে যাবেন দেখবেন কেউ চাকরি পেয়ে ধর্না দিচ্ছে, কেউ চাকরির বিজ্ঞপ্তির জন্য ধর্না দিচ্ছে, কেউ চাকরি পেয়ে গেছে অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি তার জন্য ধর্না দিচ্ছে। আর এখানে কর্মচারীরা তো আছেই, সবাই ধর্না। আজ আমরা তাদের জন্য আছি, একটা মঞ্চ তৈরি করেছি, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য মঞ্চ তৈরি করেছি। আমরা পাথর গলাতে পেরেছি। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই বাজেটে বলতে বাধ্য হয়েছে 5 লক্ষ শূন্যপদে নিয়োগ হবে। এই সংখ্যাটা কোনোদিন বলেনি, যদিও মুখ্যমন্ত্রী বা যে মন্ত্রী বলেছেন আংশিকভাবে সত্যি বলেছেন। পশ্চিমবঙ্গে 5 লক্ষ না 6.5 লক্ষ বেশি শূন্যপদ ফাঁকা আছে। সেই শূন্যপদগুলোতে যাতে নিয়োগ করা হয় স্বচ্ছভাবে, তার জন্য আমরা লড়াইয়ে আছি। প্রশান্তবাবু, আপনি একজন প্রাথমিক শিক্ষক হিসাবে এখানে অনশন করছেন। আপনি দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংগ্রামী যৌথ মঞ্চের যে সৈনিকরা লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতির রং তাদের গায়ে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টা এই সরকার করে এসেছেন, আজও করছেন, তার অন্যথা হচ্ছে না। আপনি কি মনে করেন এই রাজনীতিতে বিশ্বাসী হওয়া উচিত? মোটেও না। রাজনীতি জায়গায় থাক, ন্যায্য দাবি ন্যায্য দাবির জায়গায় থাক। আজ আমার এই সাদা, আমার পাঞ্জাবিটা সাদা, আপনি রং লাগাবেন, আমি ধুয়ে নেবো, রংটা মুছে যাবে। আমাদের কোনো রাজনৈতিক রং নেই। আমাদের কাছে যারা শাসক দল করেন, আমরা তার জন্য লড়ছি। যে শাসক দলের যে নেতা আর চাকরি করছেন, তার ডিএটাও পাও না, তার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, তার বাড়ির ছেলেটাকে ধর্ণা দিতে হচ্ছে। তাই বৃথা রাজনীতির রং লাগাতে যাবেন না। ও কথা বলে পশ্চিমবঙ্গের লোক এখন বুঝতে শিখেছে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক। কোনো রাজনৈতিক ব্যক্তি আসলে আমরা তাকে বলি আপনার রংটা আপনি বাইরে রাখবেন, আমাদের এই মঞ্চকে কোনো রাজনৈতিক রং লাগাতে যাবেন না। আচ্ছা প্রশান্তবাবু, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা কি মনে করেন? দুর্নীতি না সাম্প্রদায়িকতা, কোনটা? অবশ্যই দুর্নীতি আর সদিচ্ছা। দুর্নীতির মাধ্যমে সাম্প্রদায়িকতাটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। আজ আপনার পেটে ভাত থাকবে না, আপনাকে সাম্প্রদায়িকতার কথা বলবে, আপনি সেদিকে দৌড় মারবেন। এটা হচ্ছে প্রি প্ল্যান। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি মিটে গেলে পশ্চিমবঙ্গ আবার সোনার বাংলায় পরিণত হবে। এটাতে আপনি আশাবাদী? অবশ্যই আশাবাদী। আমি আশাবাদী, একদিনে না কিন্তু একদিন হবে। লড়াইটা আপনারা চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ের সফলতা আসুক বা নাই আসুক, কিন্তু এর পটভূমি যে রচিত হলো সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে, তার ফলাফল নিশ্চয়ই আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মের মানুষ উপলব্ধি করতে পারবেন, এটাই মনে করছেন? তাহলে অবশ্যই আমি এটাই মনে করছি। আগামী দিনে পশ্চিমবঙ্গ এক নতুন সূর্য দেখবে, এক নতুন দিন আসবে। সবাই একটা জিনিস তো আমরা জানি যে রাত যখন সবচেয়ে গভীর হয় তারপরেই কিন্তু সকাল আসে। আমরা জয়ের দোরগোড়ায়, পশ্চিমবঙ্গের সুদিন আসন্ন। সবাই নিজের অধিকারটা বুঝুন, নিজের অধিকারটা বোঝার চেষ্টা করুন, দেখবেন আমরা আবার সুদিন পাবো। আচ্ছা, অনেকেই তো আপনাদের এই সংগঠনকে রং লাগানোর চেষ্টা করেছেন, অপব্যবহার করার চেষ্টা করেছেন। আপনি কি বিশ্বাসী, যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, তারা
কি চাইবেন? তারা যদি সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে থাকেন, তাদের দাবিটা কেমন হওয়া উচিত? তারা কোন পথে সংগঠনের আন্দোলনটাকে নিয়ে যেতে চাইবেন? এমনি কি মনে ভাবে দেখেন? দেখুন, তারা যে রাজনৈতিক রঙে থাকুক, আমাদের এই মঞ্চ যখন ঢুকবেন তার রাজনৈতিক পরিচয়টা আমরা অনুরোধ করব বাইরে রেখে আসতে। এই মঞ্চের বাইরে তার রাজনৈতিক পরিচয়টা বাইরে রেখে আসতে। আপনার বাইরে রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই মঞ্চে কোনো রাজনৈতিক রং লাগাবেন না। সংবাদ মাধ্যম জানলাম গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে, আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ, তার কণ্ঠরোধ হচ্ছে। প্রতিবাদী হলেই তার মেধাসত্তাটাকে বিসর্জন দিতে বাধ্য করছেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম সন্দেশখালীর যে সমস্ত মহিলারা প্রতিবাদে সামিল হয়েছেন, লড়াইয়ে গর্জে উঠেছেন, যারা প্রকৃত সত্যটাকে সমাজের চোখে উন্মুক্ত করার চেষ্টা করছেন, তাদের লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন? তাদের লড়াইকে আমি স্যালুট জানাই। আজ তাদের জন্য পশ্চিমবঙ্গে এত বড় একটা নোংরামোর মুখোশ খুলতে পেরেছে, ওই মহিলাদের আমি স্যালুট জানাই, আমি তাদের প্রণাম জানাই যে তারা এত বড় একটা নোংরামের বিরুদ্ধে তারা মাথা চারা দিয়েছে। শুধু সন্দেশখালী না, দেখে নেবেন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের যত সন্দেশখালীর মতো ঘটনা আছে সবাই মাথা চারা দেবে। তখন এই শেখ শাহজাহানরা কোথায় লুকোবে, তারা লুকোনোর জায়গা খুঁজে পাবেন না। খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম শেখ শাহজাহানকে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার পুলিশ পাচ্ছে না খুঁজে, কিন্তু সন্তু পানকে গ্রেপ্তার করা হলো। বিষয়টা কিভাবে দেখবেন? বিষয়টা হচ্ছে, আমি যাকে গ্রেপ্তার করতে চাইবো তাকেই পাবো, যাকে গ্রেপ্তার করতে চাইবো না তাকে কি করে পাবো? পুলিশ তো আদৌ চাইছে না তাকে গ্রেপ্তার করতে, লোকজনকে বোকা বানানো হচ্ছে। গ্রেপ্তার করতে চাইলে পুলিশ যদি চায়, আজ পশ্চিমবঙ্গে কোথাও একটা জুতো চুরি হবে না, একটা দোকান থেকে মাছি ধরে নিয়ে আসতে পারে পুলিশ যদি চায়। ওই দোকানে মিষ্টিটা এখন মাছি খাচ্ছে, সেটা পুলিশে ধরে নিয়ে আসতে পারে। আর একটা নেতা শেখ শাহজাহান, তাকে ধরতে পারছে না। আসলে পুলিশ তাকে ধরছেন না, কোনো চাপ আছে হয়তো পুলিশের ওপরে, সেটা তো আর আমরা জানি না। পুলিশ তাকে ধরছেন না। আমি পশ্চিমবঙ্গ পুলিশের কর্মক্ষমতার ওপর বিন্দুমাত্র সন্দেহান না। তারা চাইলেই যখন ইচ্ছা ধরতে পারে, তারা ধরছেন না, অন্য কোনো কারণ আছে। আচ্ছা প্রশান্তবাবু, আপনি যে লড়াইটা লড়ছেন, যে প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন, মিছিলে পা মিলিয়েছেন, গর্জে উঠেছিল আপনার কণ্ঠ, এখনও আপনি প্রতিবাদে সামিল হয়েছেন, অনশন করছেন। আপনি যে লড়াইটাতে লড়ছেন, সেই লড়াইয়ে পুলিশ কর্মীদের জন্যও লড়াইটা, যে পুলিশ কর্মীরা হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু এই পুলিশকেই আবার দেখছি অন্যায়ভাবে কারোর মাধ্যমে প্রভাবিত হয়ে শেখ শাহজাহানকে না ধরে গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও দ্বিধাবোধ করছেন না। সন্তু পানের মতো একজন সাহসী নির্ভীক সাংবাদিককে গ্রেপ্তার করতেও পিছুপা হচ্ছেন না। তো এই পুলিশ ভাই বা পুলিশ বন্ধু যারা রয়েছেন, এই কাজে করছেন, তাদের পাশে আপনি থাকবেন, তাদের জন্য লড়াই করছেন, কি বলবেন বিষয়টা? যে পুলিশ কর্মীরা, দেখুন, পুলিশ কর্মীদের যে উপর মহল থেকে যে নির্দেশটা দেওয়া হয়, তারা সেটা করতে বাধ্য হয়। সম্পূর্ণ কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া এসপি, আমলা, তারা যে অর্ডারগুলো দিচ্ছেন তারা সেটা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু পুলিশ কর্মীদের কাছে আমার আবেদন, আপনারা আপনাদের কর্তব্য করুন। আমরা আপনাদের পরিবারের জন্য লড়ছি, আমরা আপনার জন্য লড়ছি। একদিন আমি আশাবাদী, একদিন সুদিন আসবে যেদিন আপনারা আপনাদের কর্তব্যটা সঠিকভাবে পালন করতে পারবেন। আর আমি এটা, যারা এখন পুলিশদের কর্তব্য করতে দিচ্ছেন না, তাদের একটা শাসানি দিয়ে রাখি। এই পুলিশ কর্মীরা যখন নিজের কর্তব্য পালন করতে পারবেন, তখন আপনাদের কি অবস্থা হবে আপনারা কিন্তু এটা ভাবতেই পারছেন না। তাই পুলিশ কর্মীদের নিজেদের কাজ করতে দিন, তাদেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। প্রশান্তবাবু, আপনি জানেন গত বছর 2023 সালের 24শে এপ্রিল নবান্নে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল যান এবং সেখানে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারির সাথে কথোপকথন করেন। মূলত বাধ্য হয়েই তারা সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্বদের সাথে বসতে হয়েছিল তাদেরকে, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বদেরকে জানিয়েছিলেন যে সমস্ত বকেয়া অর্থ সরকার পেয়ে গেছেন, পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছেন। তারপরেও আমরা শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মুন্ডু কেটে নিন, আমি ডিএ দিতে পারবো না। কিন্তু আমরা দেখলাম অ্যালেন পার্কে ঠিক 25শে ডিসেম্বরের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই মুন্ডু অক্ষত অবস্থায় রাখা সত্ত্বেও তিনি কাঁপা গলায়, আধো গলায় বললেন 4% ডিএ কথাটা তিনি ঘোষণা করেছিলেন, যা
কর্মচারী মহলে খুশির হাওয়া এনেছিল, যা কর্মচারীরা আজ পেয়েও গেছেন গত 31শে জানুয়ারি থেকে। তারপরেও আমরা দেখলাম বাজেট ঘোষণা হয়েছে, সেখানেও 4% ডিএ পাওয়া গেছে, যেটা মে মাস থেকে হয়তো লাগু হবে। আপনি কি মনে করেন যে এই 4.8% এবং গত বছরে 3% ডিএ পাওয়া গেছে, এটা কি সংগ্রামী যৌথ মঞ্চের কর্মপদ্ধতি কর্মপ্রণালীর মাধ্যমে পাওয়া গেছে? এটা একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের জন্যই পাওয়া গেছে। সব মনে করে দেখুন, 2020 সাল থেকে আমরা যখন পে কমিশন পেয়েছি, তারপর থেকে আমরা কোনো ডিএ পাইনি। এই সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হওয়ার পরেও 11% ডিএ আমরা পেয়েছি, ছিনিয়ে নিয়েছি, আমরা পাইনি, আমরা ছিনিয়ে নিয়েছি। আর যারা বলছেন যে সরকারের ইচ্ছা হলো তাই দিল, সরকারের গত 3 বছর মোটেও ইচ্ছা হয়নি, এবার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, সরকার বাকিটাও দেবে। আপনারা যারা কর্মচারী, আমাদের সহকর্মী যারা, তারা মাত্র 7টা দিন সময় দিন, মাত্র 7টা দিন এই সংগঠনের জন্য সময় দিন, আপনার নিজের জন্য সময় দিন। যে বাকি ডিএটা আছে না, সেটাও আমরা ছিনিয়ে নেব। আমরা সেটা ছিনিয়ে নিয়ে তবে এখান থেকে উঠবো। প্রশান্তবাবু, আপনি দেখেছেন আমাদের এই শহীদ মিনারে গত বছর 29শে মার্চ সভা করেছিলেন বর্তমানে যুবরাজ। পরের দিনই আমরা সভা করে বলেছিলাম যে মাঠ ভরাতে পারেননি তিনি, তারপরেও আমরা মাঠ ভরিয়ে দেখাবো। সেই আশা আমরা পূরণ করতে পেরেছি, আমরা মাঠ ভরাতে পেরেছি। তারপরে ঐতিহাসিক স্থান হাজরা, যেখানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল, যে জায়গা, যে হাজরাতে কেউ সরকারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে পারেননি, সেখানে 6 এপ্রিল মোস্ট প্রবাবলি 6 মে প্রতিবাদী আন্দোলনে সামিল হওয়া হয়েছিল এবং সারা বাংলা কেন সারা পশ্চিমবঙ্গব্যাপী যার প্রভাব বিস্তার হয়েছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে হাজারো হাজারো মানুষ যারা সংগ্রামী যৌথ মঞ্চের নীতি আদর্শকে সমর্থন করেন, যারা সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি পালন করতে এগিয়ে এসেছিলেন। তারপরেও আমরা দেখেছি ঐতিহাসিক কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, নবান্ন চলো। নবান্নে গিয়ে আমরা অপ্রতিরোধ্যভাবে বলতে পেরেছি, মাননীয়ার বিপরীতে গিয়ে আমরা দাঁড়িয়ে বলতে পেরেছি যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো দুর্নীতিগ্রস্ত, সেগুলোকে শুধরান। কিন্তু আমাদের নবান্ন চলো কর্মসূচির বিষয়টিও আমাদেরকে হাইকোর্টে, মহামান্য উচ্চ আদালতের রায় মেনেই করতে হয়েছিল এবং হাইকোর্ট রায় দেওয়ার পরেই বিকাল 4:30 নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালেন পার্ক থেকে 4% ডিএ ঘোষণা করলেন। তাই 22 এবং 23শে ডিসেম্বর 2023 সালে যে কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছিল, তার প্রভাব কতটা এবং তার সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে, আপনি কি মনে করেন? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিল মুন্ডু কেটে নিলেও ডিএ দিতে পারবো না। একটা পশ্চিমবঙ্গে একটা মানুষের মনে ধারণা ছিল যে মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটাই শেষ কথা। হাজরা মোড়, যেখানে পাখি গলতে পারতো না, আমরা সেখানে মিছিল করেছি। নবান্ন দুর্ভেদ্য প্রাচীর উল্লঙ্ঘন করে আমরা সেখানেও অবস্থান করতে পেরেছি। পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পারছে যে আপনার গ্রিপটা আর সেই মজবুত নেই, আপনার হাতের রাশ আলগা হচ্ছে। আপনি যত আমাদের বিরুদ্ধে যাবেন, আপনার হাতের রাশ তত আলগা হবে। আমরা যতদিন এখানে বসে থাকবো, আপনার এক একটা দুর্নীতির ফাইল এভাবেই খুলবে। আপনি শশী পাজায় না কাকে ফাইল খুলতে বলেছিলেন না, আমরা প্রতিদিন আপনার যে অধ্যত্ত তার ফাইল এক এক করে খুলে চলেছি আর খুলেই চলবে। গত কয়েকদিন আগে মিলিটারি এসেছিল আমাদের যে তাবু মঞ্চ, যে ছাদনা রয়েছে সেটাকে খুলে ফেলতে। শেষ পর্যন্ত কি তাদের জয় হলো না সংগ্রামী যৌথ মঞ্চের? এটাতে প্রমাণ পায় মুখ্যমন্ত্রী আজ কোন জায়গায় আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেমেছেন আমাদের এই ছাউনি তোলানোর জন্য, তিনি ব্যর্থ হয়েছেন। পশ্চিমবঙ্গের জনগণ এটা কিন্তু দেখেছে যে খোদ মুখ্যমন্ত্রী কর্মচারী সংগঠনের কাছে হেরে যাচ্ছে, তিনি নিজে মাঠে নেমে আমাদের মঞ্চটা খোলাতে পারেননি। এই বার্তাটা পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ কিন্তু জানছে এবং জানবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে লড়াই করছেন, আপনার প্রতিবাদের ভাষা আরও তীব্র হোক, আরও বলিষ্ঠ হোক, আরও এগিয়ে চলুন। আপনি পথ দেখান যে সমস্ত ভাই বোনেরা আজও চাকরি পাননি, তারা যাতে চাকরি পায়। 6.5 লক্ষ শূন্য পদে বেকার যুবক যুবতীদের, মেধাবী ছাত্রছাত্রীদের নিয়োগ হোক, সেই আশা রাখি এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কুর্নিশ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে চলুন, আমরা আপনাদের সাথে রয়েছি, পাশে আছি, লড়াইয়ের সঙ্গে রয়েছি।
সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ।